রাস্তার সামনেই দুইজন, ব্যাংকের তো ফর্মাল ড্রেস, অফ হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, টাই পরা, দুইজন মানুষ দাঁড়া আসছেন। তো একজন মানুষ দেখলাম, একটা ছেলে বেশ ভালো টল, বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ, তো তখন মানে না দেখার ভান করে হলো, এখন চোখের সামনে কেউ পড়ে গেলে তো তাকে স্কিপ করা যায় না, তো ওইটা খুব অকওয়ার্ড ফিলিং হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, তারপরে গেলাম। এটা ছিল মঙ্গলবার। বুধবারের ঘটনা হচ্ছে, আবার আমি সেদিন ইয়েতে করে যাচ্ছি, ভ্যানে করে যাচ্ছি। তো ভ্যানে করে যাব, সেম জায়গায় ভ্যান মামা হয়েছে কি, বেশি ভ্যানের গাদাগাদি হইলে নেমে আমার ধাক্কা মারতাম আমরা দুই একজন। ভ্যান মামা টানতে পারতো না, এই যে গামছা দিয়ে ওই হ্যান্ডেলটা টাইনা ধরতো, মামা ওই হ্যান্ডেলটা দিয়ে ওইটা ভ্যান টানার চেষ্টা করতো, আমরা পিছন থেকে ধাক্কা দিতাম। তো বড় যারা, ওরা সামনে বসতো। তো আমি তো বড় ছিলাম ছোটদের সাথে, আমি আর আরেকটা ছেলে আমরা সামনে ছিলাম। তো আমাদেরকে বলতেছে নেমে ধাক্কা দিতে। আমি নেমে, আমরা দুজন ধাক্কা দিব, মাথা তুলে দেখি ওই লোক দুইজন ওখানে দাঁড়ায় আছে। তো দ্যাট ওয়াজ আ ভেরি উইয়ার্ড সিচুয়েশন। ভ্যান ধাক্কা দিতেছি, মানে এইটা আমি দেখার সাথে সাথে আমি ওই যে নিচে মাথা হেলে যে ধাক্কা দিতেছি, আমি উপরে উঠে যে তাকাবো এটা দেখা নেই। তারপর ব্যাগ নিয়ে ব্যাগের নিচে ভাবে মাথা দিয়ে আমি যাচ্ছিলাম, চলে গেছি। ভালো, এটা হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমার মনে আছে শুক্রবার ক্লোজিং, আমাদের লাস্ট দিন ছিল ওই দিন, সব টাকা পয়সা দিয়ে দিতে হবে। আপুকে নিয়ে ব্যাংকে গেলাম, টাকা জমা দিব। টাকা জমা দিতে, এটা কিসের টাকা জানো? স্কুলের বেতন, সবকিছু ক্লিয়ার করতে হবে তো। হ্যাঁ, তো বেতন সবকিছু ক্লিয়ার করব, যাব। তো তখন হচ্ছে যাওয়ার পর টাকা যখন জমা দিতে গেলাম, দেখলাম ওই ভদ্রলোক, হ্যাঁ, আমাদের টাকা নেওয়ার জন্য 3 দিন উনি টাকা নিচ্ছেন। সো আমি না দেখে এত উইয়ার্ড লাগতেছিল, মানে দুইটা খুব বাজে সিচুয়েশনে তার সাথে আমার দেখা। একদিন রিকশায় পাম দিচ্ছে, আরেকদিন আমি নিজে ধাক্কা মারতেছি। খুবই একটা উইয়ার্ড। যাই হোক, যেভাবে হোক পার্টটা নিয়ে না দেখার ভান করে টাকা পয়সা দিয়ে চলে আসছি। পরের দিন শুক্রবার আমরা আবার ওই দিন গারস্থ অর্থনীতির কোনো একটা প্র্যাকটিক্যাল জমা দিতে যাব। তো আমরা ওই রিকশা করেই 3 জন যাচ্ছি। তো যে আমি এখনো আছে, আমি যে কেএফসির কথা বলছি এখন মিরপুরের, ওইটার অপোজিটে হচ্ছে একটা মসজিদ আছে, এখনো আছে। তারপর যেটা হলো যে আমি যাব স্কুল গেটের সামনে, তো দেখলাম ওই লোক রিক্সা দিয়ে আসতেছে। আসার পরে একটা কাগজ আমার হাতে দিয়ে বলতেছে যে ইংলিশে কি যেন বলছে, কিন্তু আমি তখন এত ভয়ে আমার পুরা মানে হাত পা কাঁপা শুরু করছে। ইংলিশটা মনে নাই, শুধু টেক ইট কিছু একটা মনে আছে, টেক দিস বা টেক ইট কিছু একটা বলছে। আগে পিছে যা ইংলিশ বলছে কানের উপর দিয়ে চলে গেছে, শুনতে পাই না, এত কান গরম হয়ে গেছে। মানে এটা দেখার সাথে সাথে জিনিসটা কি দিল, আমি নিয়ে এসে যে খুলে দেখার সাহস পাচ্ছিলাম না। এটা কেউ যদি দেখে, এর আগে কোনো কথা হয়নি তার সঙ্গে? না না, এত বাজে সিচুয়েশন। সাহস তো মারাত্মক। হ্যাঁ, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। সরি, কারণটা হচ্ছে আপনি তখন কিসে পড়েন? ক্লাস 10 পড়ি। পরীক্ষা তখনো দেন নাই? সো 15 থেকে 15.5 বছর বয়সের একটা ছোট বাচ্চা, আর সে হচ্ছে একটা ব্যাংকে জব করছে। তখন তার বয়স 24-25 হবে হয়তো। ওকে, 10-12 বছরের ডিফারেন্স। 10-12 বছরের ডিফারেন্স। আমি তখন যেটা করলাম, ওয়াশরুমে চলে গেছি। ওয়াশরুমে যে ওটা খুলে দেখি। কারণ সাহস কেন বলছি, কারণ ব্যাংকে জব করে, যদি মেয়েটা যদি কোনো কারণে উইয়ার্ড ফিল করে ব্যাংক কাউকে কমপ্লেইন করে দেন, জব চলে যাবে। হ্যাঁ, তো কত বড় সাহসটা নিয়ে আমি তখন চিন্তা করতেছিলাম কি ব্যাপার এটা। আমি বুঝে ওঠার আগে আমি নিয়েছি, বাট জিনিসটা কি এটা মাথার উপর দিয়ে চলে গেছে, আসলে মাথাও ছিল না। তো যখন আমি ওয়াশরুমে এসে খুলে দেখি একটা মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইল নাম্বারটা কি করব, আমি 2-3 বার দেখে মোবাইল নাম্বারটা আমি মুখস্থ করে ফেললাম। আমার খুব ইজিলি যে কোনো কিছু দেখলেই ক্যাচ হয়ে যেত। ওখানে 5-7 মিনিট থেকে আমি মোবাইল নাম্বারটা ক্যাচ, মানে আমি করে ফেললাম। যাই হোক, শেষ। তারপরে আর তার সাথে আমার কোনো দেখা নাই, কিছু নাই। পরীক্ষা শেষ হইলো, পরীক্ষা দিলাম সুন্দরভাবে। পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার পরে, পরীক্ষার পরে যখন মোটামুটি কথাবার্তা হচ্ছিল যে এখন তো কলেজে যাইতে হবে, যাব, সামনে ইয়ে আছে, একটু বড় হলাম, কোচিং টোচিংও করতে হবে। হ্যাঁ, কিভাবে আপু তো যোগাযোগ করবে এই সে। তো তখন আমি বললাম যে আমাকে একটা ফোন যদি কোনোভাবে কিনে দেওয়া যায় আর কি। তো যাই হোক, আপু রাজি হয়ে একটা ফোন আমাকে তখন কিনে দিলেন ম্যাট্রিকের পরে। তো তারপর পরীক্ষা শেষ, আমি আমার চাচাতো বোনের বাসায় আমরা বেড়াতে গেলাম। তো ওই দিন হচ্ছে যাওয়ার পরে বোনের বাসায় রং নাম্বার সিনেমাটা দেখছিলাম সন্ধ্যার সময়। সিনেমা দেখার মাঝখানে কারেন্ট চলে গেছে। বারান্দায় বসে চিন্তা করতেছিলাম, চিন্তা করতে করতে আমি রং দেখি, মনে হলো যে আচ্ছা এই নাম্বারটা তো একটু ফোন দিয়ে দেখি। তো তখন মনে আছে নাম্বারটা? আমি তো নাম্বার মুখস্থ করেছিলাম, ওই নাম্বারটা জানি না, আমি তো মুখস্থ করে ফেলেছিলাম তখন নাম্বারটা আমার, মানে হ্যাঁ খুবই শার্প মেমোরি, খুবই। এবং আমি সেটা কোনো ডায়েরিতে লিখি নাই, কোথাও লিখিনি, ঠিক আছে, আমার মনে আছে। তখন মনে হলো আচ্ছা ফোন দেই তো, কি কারণে নাম্বারটা দিল। তো তখন আমি ফোন দিয়ে প্রথম কথাটা এরকম হয়েছিল যে ভাইয়া আপনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন। কতদিন পরের ঘটনা এটা? অনেক দিন, প্রায় পরীক্ষাই তো চললো 1 মাস, 1 মাস পরে আরো 10 দিন, প্রায়
প্রায় 1.5 মাস 2 মাস হবে এরকম, মানে পুরো পরীক্ষা শেষ হলো, প্র্যাকটিক্যাল শেষ হলো, তারপর আরো বোধহয় 10-12 দিন পরে আমরা গিয়েছিলাম বেড়াতে। এটা অনেক সময়, 1.5 মাস 2 মাস হবে প্রায়। ও ওই আপনি না, এতদিন পরে আমাকে মনে পড়ছে, আমার এই প্রথম কথা, এতদিন পরে মনে করলেন। হ্যাঁ, তো তারপরে ওই 1-1.5 মিনিট কথা হয়েছিল, তারপর আচ্ছা ঠিক আছে ভাইয়া রেখে দেন, পরে কথা বলবো। হ্যাঁ বলে রেখে দিচ্ছে, কারণ ভয় পাচ্ছিলাম, স্বাভাবিক। তো তারপরে শেষ, তারপরে আর কোনো কথাবার্তা ওইভাবে হয় নাই। এরকম আবার 2 দিন পরে একবার একটা মেসেজ দিলাম, তো সেও একটা টেক্সট দেয়, এরকম শেষ। কি করতেছো, কি করতেছেন, তখন পর্যন্ত তুমি বলার হয় নাই, কি করতেছেন, আমি এসে এ বলে। তারপরে যেটা হলো, একদিন হচ্ছে আমি তাকে ফোন করছি, তো ফোন করে বললাম যে আপনি যে আমাকে এরকম টেক্সট দেন বা আপনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন কেন? তো বললো যে দেখেন দেখেন বলছিলেন কি, দেখো বলছিল, ভুলে গেছি, তুমি কোথায় বলছিল, সে বোধহয় তুমি করেই বলেছে, আমি আপনি করে বলেছিলাম। দেখো একটা খুব অদ্ভুত ব্যাপার তোমার সাথে আমার হয়েছে, তো সেটার কারণে। তো আমি বললাম কি, যে এরকম তোমার সাথে আমার পর 4 বার দেখা হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আর শুক্রবারের দিন যেদিন তুমি রিক্সা করে তোমরা 3 জন যাও, তো সেদিন আমি নামাজ পড়ছিলাম, তো নামাজের আমি যখন মোনাজাত ফিরায় যখন সালাম ফিরাবো, রাস্তার দিকে তাকাইছি, দেখি তুমি যাচ্ছ। দ্যাট টাইম আই ওয়াজ থিং যে ডেফিনেটলি এটা খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এই মেয়েটার সাথে আমার বারবার কেন দেখা হচ্ছে, কোথায় কিছু আছে। তো এই জন্য আমি তোমাকে কি মনে করে ফলো করছি জানি না, আমি আমার লাইফে কোনোদিনও রিক্সায় করে যে এইভাবে কাউকে কিছু দেই নাই, কিন্তু তোমাকে ওই দিন আমি ওইটা দিছিলাম, কারণ মনে হচ্ছিল কিছু একটা, না হলে এত বারবার কেন এভাবে দেখা হবে। এবং সালাম ফিরানোর পরেই যখন তোমাকে আমি দেখছি, তখন আমার কিছু একটা মনে হয়েছিল, এই কারণে নাম্বারটা, যদি তুমি কমফোর্ট ফিল না করো আমাকে কখনো আর ফোন টোন দিও না, আমিও দিব না। এই শেষ, কথাবার্তা হয় নাই। তো তখন আমি তাকে একটা কি মেসেজ মেবি টাইপ করতে গেছিলাম, যে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কি যেন করতে, যে আমি না ওইটা আপুকে দেখে আর পাঠাইনি, কিন্তু এই মেসেজটি যে ড্রাফট বক্সে জমা হয় এটা জানতাম না, ডিলিট করে ফেলছি, কিন্তু মেসেজ তো ড্রাফট বক্স বলে একটা কথা আছে। আপু ফোন চেক করতে যে ওই ড্রাফট বক্সে যে মেসেজ পাইছে, দেখলো যে এরকম কিছু একটা লিখতে, বুঝছে যে ঘটনা খারাপ। পুরো খালা, দুলাভাই, মা, আপু, ভাইয়া একদম হুলুস্থুল, মানে প্রেম। ঢাকা শহরে পড়তে এসে তুমি প্রেম করতে জীবন, ওইসব প্রেম, কিন্তু সেটা যে আসলে প্রেমই না, কিছুই না, এটা তারা কোনোভাবে বুঝতে রাজি না। ভয়াবহ অবস্থা তৈরি হলো। দুলাভাই আপু খুব চিল্লাচিল্লি অবস্থা, স্বাভাবিক। হ্যাঁ কি অবস্থা, তুমি ওকে এই করছো, তুমি কেন কিনে দিলা, তোমার কারণে এই হয়েছে, মানে এটা স্বাভাবিক, মানে এটা তার রাগ থেকে বলা। হ্যাঁ, এত ছোট মেয়ে নষ্ট হয়ে যাবে, কোন জায়গার কোন ছেলে, ঢাকা শহরের ছেলেরা ভালো না, হ্যান তেন বহুত কথাবার্তা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে আবার গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, ঢাকায় আমার পড়াশোনা হবে না, যেহেতু এরকম একটা অবস্থা। তো এসএসসি তো অনেক ভালো রেজাল্ট হয়েছিল আমার। তো তারপরে যেটা হলো যে আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। গ্রামের কলেজে আবার শুরু করতে হবে। ঢাকাতে এত বছর পরে আবার গ্রামের কলেজে গিয়ে, হ্যাঁ এই একটা ঘটনা কেন্দ্র করে, এই একটা ঘটনা। এবং আমি কিন্তু পড়াশোনা, আমার কিন্তু ইন্টারমিডিয়েট আমি গ্রাম থেকেই পড়েছি, আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আমার মনের মধ্যে একটা জেদি কাজ করছিল, আমি তো কিছু করলাম না, কিন্তু জিনিসটা তো এরকম হলো, আমি ঢাকাতে ব্যাক করবই, যে কোনো ভাবে হোক, ঠিক আছে। এই যে একটা মাথার মধ্যে ঢুকলো। আমি ইন্টারে যখন আসলাম গ্রামে, আমি কিন্তু আর কোনো টিউশনি পড়ানো কিছুই না, আমি শুধুমাত্র কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেছি। আমি আমার বাড়ি থেকে আমার কলেজ পর্যন্ত আমি হেঁটে গিয়েছি, হেঁটে আসছি, খুব কষ্ট করে ওই সময়টা আমি পড়লাম। দিয়ে ইন্টারমিডিয়েটে আমি বেশ ভালো রেজাল্ট। তার সাথে আমার কিভাবে কথা হতো, ওই যে ফোনটা, ওইটা কিন্তু আমি দেইনি। তো ভাইয়া কি করতো, ফোন তালা দিয়ে রেখে যেত। তো শুধুমাত্র মাকে বলছিলাম যে মা এরকম কিছু না। তা আম্মা না ছোট থেকেই, মানে একদম থেকে আমার উপর একটা অন্যরকম টান ছিল। হ্যাঁ, আম্মা ফোন বের করে দিত চাবি দিয়ে, চাবি তো আমার কাছে থাকতো, ফোনটা বের করে দিত। আমি কি করতাম, একটা টেক্সট দিয়ে তাকে লিখতাম 2 মিনিটের মধ্যে রিপ্লাই করেন। সে যখন রিপ্লাই করতো তারপর লিখে দিতাম ডোন্ট রিপ্লাই, মানে আমি এখন ফোন রেখে দিব, যাতে এসে ভাইয়া কোনো কিছু চেক না করতে পারে। জাস্ট এতটুকুই কথা হতো, এর বেশি কিছু হতো না। তো যাই হোক, তারপরে যেটা হলো, ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টও ভালো হলো। এখন তো ইউনিভার্সিটি পড়বো, ঢাকাতেই পড়বো।
কিন্তু তার আগে তো ভর্তি কোচিং করতে হবে, কারণ কোচিং ছাড়া তো ইউনিভার্সিটি যেটা স্বপ্ন দেখে আসতেছি ঢাকায় সম্ভব না। না, আমার তো আসলে প্রাইভেট কোথাও পড়া সম্ভব না, পাবলিকেই পড়তে হবে, কারণ টাকা পয়সার যেহেতু সমস্যা। পাবলিক ইউনিভার্সিটি এখন ভালো যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে পড়বো কিভাবে, ঢাকায় তো ইম্পসিবল, কোচিং করতে হবে। তো আম্মাকে বললাম এরকম, তখনও তো খুব খারাপ অবস্থা, কি করব। আম্মা ওই যে বাঁশ বিক্রি করতেন, 200-100 করে করতেন, ওই বাঁশটা তখন ততদিনে 5 বছরে বাঁশ প্রায় 25,000 টাকার অ্যাসেট হয়ে গিয়েছিল, কিন্তু বিশাল বাঁশ বাগান। এবং সেটা ওই যে 200-100 করে প্রত্যেক হাট হতো, আমাদের হাটে এরকম 5টা-6টা করে বাঁশ বিক্রি হতো। ওইটা থেকে আম্মা কিছু মুরগি, কিছু হাঁস, ছাগল, হ্যাঁ অনেক বিস্তর জিনিসপত্র। তারপরে আব্বা মারা যাওয়ার পরে হচ্ছে মুক্তিযোদ্ধার ভাতা শুরু হলো 2003 বা 4 সাল থেকে, ভাতার কিছু টাকা খালা টাকা দিতেন, ওরকম করে সংসার চালানোর পরে এই টুকটাক টাকা কিছু জমতো। তো তারপরে আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে, কোথায় করবা কোচিং? ঢাকায় দেখলাম অনেক টাকা, সম্ভব না, তো রংপুরে বলবো। তো রংপুরে জন্য আম্মা ইয়ে করে ওই আমার কাছেরই খুব একজন ক্লোজ রিলেটিভ, তার সাথে কথা বললে, তো তিনি বললো, আমি বলেছিলাম কথা, প্রথমে আম্মা কথা বললো যে যেতে চায়, ও পড়তে চায়, ওখানে কোচিং করতে চায়। তো উনি বললেন আচ্ছা, খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করে। আমি যখন ফোনে কথা বললাম তখন আমাকে বলতেছে কতদিন থাকবা। তো তখন ওই যে বলে না যে ছোট থেকেই তো খুব কান খাড়া, কারণ ওই জিনিসগুলো দেখে তো অভ্যস্ত, আমি বুঝতে পারছিলাম যে কতদিন থাকবা, এটার মিনিংটা কি হতে পারে। তো আমি বলছিলাম বেশি দিন না, 20 দিনের মতো থাকবো। কিন্তু ওটা যে আসলে 20 দিনের না, ওইটাও বলতে পারতেছিলাম না। হ্যাঁ, মনে হয়েছে যে বলে আগে এন্ট্রি করি, পরে দেখা যাবে পরেরটা, আগে যাই। তো বলে তখন বোধহয় ওরকম 5,500 কি 6,000 টাকা নিয়ে আমি হচ্ছে রংপুরে আসি। তার সাথে কথা হতো, সেগুলো কিছুই জানতো না, বলতাম না, লজ্জা পাইতাম যে এইসব বিষয় বলবো, কি মনে করবে, কেমন কি। মানে আপনার ফ্যামিলির ইকোনমিক অবস্থা বা কি হচ্ছে কিছু সে জানতো না, নিয়ে কথা হতো না, কিন্তু জানতো সব ভালো যাচ্ছে, জিজ্ঞেস করতাম, বললাম যে পরীক্ষা দিয়েছি। ওর ফ্যামিলি জানতেন আপনি ওই সময়টাতে, ওর ফ্যামিলি স্ট্রাকচার, ও কোথা থেকে পড়াশোনা করছে, এগুলো জানতেন, কিন্তু আপনার ফ্যামিলি সে কিছু জানতো না, ওইভাবে জানতো না, মানে উইকনেসগুলো জানতো না, রাইট, আমি বলতাম না। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে তাকে বললাম এরকম আমার ফ্যামিলি। ওর বাড়ি কোথায় ছিল? ঢাকাতেই থাকতেন। না মানে অরিজিনালি ও কোথাকার? সিলেট। আচ্ছা, বেশ বনেদি পরিবারের থেকে, মানে অরিজিনালি রুটেড বাই সিলেট। তো যাই হোক, তো তারপরে আমি যেটা করলাম যে আমি রংপুরে আসলাম। রংপুরে আসার পরে কোচিং এ এডমিশন হলাম। আত্মীয়ের বাসায় যখন 20 দিন ছিলাম, 20 দিন পার হয়ে 25 দিনের মাথায় আমি যে থাকার ঘরটা থাকতাম, তো যখন 25 দিন কি 26 দিন হলো বা এরকম, তারপরে আমি থাকার ঘর থেকে আমাকে শিফট করে দেওয়া হলো স্টোর রুমে, কারণ আমি তো বলেছিলাম যে আমি 20 দিন থাকবো। তো ওই রুমটাতে অকুপাই করে ফেলছি আমি, তো সেটা কোনোভাবেই আর গ্রহণযোগ্যতা পাইনি। তখন আমি স্টোর রুমে থাকা শুরু করলাম। স্টোর রুমে মানে এই যে থাকে না, জাজিমের মতো একটু ম্যাট্রেস টাইপের, ওইখানে ফ্লোরিং এর মতো আর কি, নিচে থাকতাম। সামনে একটা ছিল, এই যে শোকেস, কাপটাপ রাখতেন, কিছু পুরান কাপড় চোপড়, ওই সবের মধ্যে আর কি। আর তখন হচ্ছে প্লেটে খাবারটা রেডি করে দেওয়া হতো, একটা প্লেটের ভিতরেই সব, চাইলেই সেকেন্ড টাইম নেওয়ার কোনো অপশন ছিল না। হ্যাঁ, তো প্রায় সময় পাঙ্গাস মাছ, আলু দিয়ে ঝোল, পেঁপের ভাজি আর ডাল খাওয়া হতো। আর সাবান 2 টুকরা করে ব্যবহার করেছি, ব্ল্যাক সাবান মাঝখান থেকে কেটে অর্ধেক করে, শ্যাম্পুর বটলে পানি ঢেলে ঝাঁকিয়ে করেছি, মাঝে মাঝে সাবান দিয়েও চুল পরিষ্কার করেছি। তারপরে পেস্ট কেটে, পেস্টের মুখার ভিতরে কানি, এই যে আঙ্গুল ঢুকায় দিয়ে পেস্ট সামনের দিক থেকে বের করে দাঁত ব্রাশ করেছি। এটা কি অভ্যাস ছিল না প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, তো সেটাও ঠিক ছিল, মেনে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমাকে একটা ভালো কিছু করতে হবে। তারপরে প্রসঙ্গটা আসলো যে আমাকে বিয়ে দেওয়া হবে, জানতাম ভালো কিছু করতে হবে এবং আমাকে ঢাকাতে ব্যাক করতে হবে। হ্যাঁ, এবং পরে যখন বিষয়টা এরকম হলো যে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তখন আমি আসলে চিন্তা করতেছিলাম কি করব, কিন্তু আমার কিছু করার নাই। ওই সময় কি কমিটমেন্ট হয়েছে দুজনের পক্ষ থেকে, লাইক ইউ গাইস লাভ ইচ আদার, নাকি শুধু কথাই বলতেছেন? ভালোবাসি, দুজনকে জানি, কেউ কাউকে বলিনি। বলেন নাই? ওকে, ঠিক আছে, কেউ কাউকে বলিনি।
কিন্তু সে বুঝাতো, সে খুবই কেয়ারিং ছিল, জানতে চাইতো সবসময়। কিছু কিছু জিনিসে বোঝা যায় না, মাঝে মাঝে মন খারাপ, এতগুলো জিনিস যে যে সাফার করতেছি এটা কি বোঝাই, মানে এটা কি ঢেকে রাখা আদৌ সম্ভব? সম্ভব তো না। কোনো না কোনো ভাবে কিন্তু বোঝার চেষ্টা করতো যে কি, বা ওই যে থাকে না যে প্রায় সময় হয়তো বলতাম পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছি, তো বলতো অন্য কোনো মাছ খাও না, তাহলে আমি অনেক পছন্দ করি, আম্মার মতো বলতাম, খুব ফেভারিট, ভাল লাগে খাইতে। হ্যাঁ এরকম। তো এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো তো বিয়ে দেওয়ার কথা হচ্ছে। তো যখন হচ্ছে বিয়ের প্রসঙ্গ আসলো তখন আম্মাকে ডাকা হলো, আম্মা আসবে। তো আম্মা এসে আম্মার হাত ধরে আমি অনেক কান্নাকাটি করলাম যে আম্মু এখন আমি তো এইভাবে চাই না, ছেলে টেলের কথা বলি নাই, আমি পরীক্ষাটা অন্তত দিই, যদি আমি চান্স না পাই তাহলে তোমরা যেটা করবা সেটাই করব। অনেক কান্নাকাটি করে বললো যে ঠিক আছে তোমরা যেটা মনে করো সেটাই করো বলে আম্মা আমার হাত ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে আমাকে রেখে চলে আসছে। হ্যাঁ, চলে আসার পরে আমি চিন্তা করতেছিলাম আমি কি করব, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না তখন। আবার কোচিং যখন ওই টাকা নিয়ে আসছিলাম 5,500 কি 6,000 টাকার মতো, তো কোচিং এর ভর্তি ছিল বোধহয় 6,000 টাকা, তো আমি তখন পুরো টাকা দিইনি, 4,000 টাকা দিয়েছিলাম, সম্ভবত 2,500 টাকার মতো বাকি ছিল। তো ওইটাও দিয়ে দিতে হবে, কারণ 25 দিন, 1 মাস হয়ে গেছে অলরেডি, আমি আসছি, ক্লাস শুরু হয়ে গেছে, স্বাভাবিক 1 মাসের মধ্যে তো টাকা দিতে হবে। তো তখন মাথায় কাজ করতেছিল না, আমি ওই কোচিং এ যে মালিক যে ভাইয়া ছিলেন, তো ওই ভাইয়ার কাছে না আমি সামনে বসে আমি কেঁদে দিছি। তো তখন ভাইয়া জিজ্ঞেস করতেছিলেন তুমি কাঁদতেছো কেন, কোনো সমস্যা হয়েছে, মনতা বলো। আমি বললাম যে ভাইয়া আসলে বিষয়টা এরকম না, আমি খুব লজ্জিত, আমার তো টাকাটা দেওয়ার কথা, এই টাকাটা আমি এখন দিতে পারতেছি না, কারণ আমি একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি। তো আমার পরিবার থেকেও আসলে আমি চেষ্টা করছি, আমি দিব, আমাকে একটু সময় দেন, আমি দিয়ে দিব। তো উনি বলতেছে যে, তখন উনি জানতে চাইলেন কি করি, কি করছি, কি কি তখন আমি বলার পরে উনি যেটা বললেন যে আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, আমাদের এই কোচিং এই তো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ থাকে, অনেকেই করে, হ্যাঁ পার্ট টাইম কাজ, তো তুমি চাইলে করতে পারো। মানে ওই যে খাতা, পরীক্ষার্থীদের খাতা নিয়ে আসা, কোয়েশ্চেন মার্ক গুলো দেওয়া, একটা ব্যাচ ওয়াইজ হয় না, টিএ যেটাকে বলে টিচার অ্যাসিস্ট্যান্ট, রাইট, ব্যাচ ওয়াইজ হয়। কিন্তু তো ব্যাচের সময় দেখা গেল যে আমি যে ব্যাচে আছি, পরের যে ব্যাচগুলো বা আগের যে ব্যাচগুলো, তাদের খাতা দেওয়া, তারপর তাদের খাতাগুলো নিয়ে আসা, আবার কেউ এসে ভর্তি হতে চাচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে দেওয়া, এই ধরনের কাজগুলো, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো সেগুলো সে করতে পারো। আমি তো খুবই খুশি হইলাম, আমাকে 3,500 টাকা ভাইয়া তখন বললেন ঠিক আছে 3,500। তো প্রথম মাসের বেতন থেকে ওইটা কেটে নিয়েছিল, মনে আছে 2,500 টাকা, আর 1,500 টাকা আমার হাতে ছিল, 3,500 টাকা। আমি তো খুবই খুশি। তারপরে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমি শিওর ছিলাম না যে আমি চাকরিটা কতদিন করতে পারবো, কারণ চাকরি তো কখনো করি নাই। তো তখন কিন্তু আমি আরো বেশ কয়েকজন রিলেটিভ আমার যারা থাকতেন তাদের সাথে যোগাযোগ করছিলাম যে আমি কি আর 1 মাস থাকতে পারি কিনা, হ্যাঁ থাকতে দেওয়া যায় কিনা অন্য কোথাও। কেউই কিন্তু রাজি হয়নি, কারণ বাবা নাই এবং আমাকে ধরে নেওয়া হয়েছিল আমি প্রচন্ড বেয়াদব একটা মেয়ে, কারণ সম্পর্কের ব্যাপারটা তখন মোটামুটি সবাই জানছিল। এই সময়টা তো এটাই হয় যে মানে কোনো মেয়ের রিলেশনশিপ থাকা মানে হচ্ছে এই যে মেয়েটা উচ্ছন্নে চলে গেছে and she is out of control, এবং ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাচ্ছে, সে বিয়ে করছে না, না করে আবার সে এখন চাকরি। ওই সময়টা তো আপনাদের শুধু ফোনে কথা হতো, লাইক এরপরে যে সেকেন্ড মিট হওয়া সেটাও হয় নাই? না না, সেকেন্ড মিট কোথায় থেকে, সময় তো পেলাম না। ও কি জানতো যে আপনার ওর কারণেই মূলত গ্রামে ফিরে আসতে হয়েছে ওই সময়টা? বলেন নাই? না আমি বলিনি। তোরা স্টোরি শোনেন, আরো সামনের দিকে অনেক কিছু বাকি। হ্যাঁ তারপর? তো তখন হচ্ছে আমি আমার যারা থাকতেন ওখানে রংপুরে, তাদের সাথে কথা বললাম, তো কেউই রাজি হয়নি আমাকে রাখার জন্য। এইবার এরকম কথা ছিল শেয়ার নামে এই মেয়েকে কে রাখবে, এটার দায়িত্ব কেউ নিবে না। 4-5 দিনের মধ্যে আমি ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে মেসে উঠলাম। মেসে উঠার পর হচ্ছে যেটা হলো যে মেসের টাকা, মিল চার্জ, যাতায়াত খরচ সব মিলায় 3,500 টাকাটা খুব হেভি হয়ে গেল। আমি বাসায় আম্মাকে কোনো টাকার প্রেশার দিতাম না। আম্মা বারবার চেষ্টা করতো কিছু লাগবে কিনা, পাঠাবো কিনা, কিন্তু আমি জানি যে এই জায়গাটা থেকে নেওয়াটা সম্ভব না। আর এই যে সম্পর্কটা, এই সম্পর্কর কারণে খালা যখন জানলেন, খালা পড়াশোনার খরচ কিন্তু বন্ধ করে দিলেন, ইন্টার থেকে আর দেননি। কারো কাছ থেকেই কোনো টাকা পয়সা কোনো কিছুই চাইতাম না, এমনিতেই ছোট থেকে চাওয়ার অভ্যাস ছিল না, তখন আরো চাইতাম না। সকালবেলা সিঙ্গারা হাউসের 3-4টা সিঙ্গারা, 1 কাপ চা, ঠুসে পানি খাইতাম যাতে পেট ফুলে থাকে। গ্যাস হইতো তো বুঝতাম না, কিন্তু খিদা লাগতো না। দুপুর 3টা 3:30 পর্যন্ত
চলে যাইতো। তারপরে বাদাম, ওই অফিসে যেহেতু জব করতাম, ওই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদাম মাখায়ে খাইলে আপনি জাস্ট ট্রাই করে দেখবেন, খিদা লাগে না। হ্যাঁ, খেলে পেট ভরা থাকতো। আর শুধুমাত্র রাতের মিল চার্জটা দিতাম 20 টাকা সম্ভবত, ওইটা ডিম ভুনা গরম ভাত। শরীর খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে ওই সময় শরীর খারাপ ভালো লাগাটা বিষয় ছিল না, আমাকে এই জায়গাটা থেকে পার হতে হবে। হ্যাঁ, এইরকম একটা মাথার মধ্যে টেন্ডেন্সি কাজ করতো। কোনোদিন দুপুরবেলা দেখা যেত বাটার বান দিয়ে চা খাচ্ছি। এইভাবে আস্তে 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 আমার ওই টাইমটা আমি সুন্দরভাবে রিকভার করলাম। তো তখন আমি মোটামুটি বুঝে গিয়েছিলাম যে আমার দ্বারা বোধহয় খুব ভালো কোথাও হবে না, কারণ আমার প্রিপারেশন নাই, বোঝা যায়, বুঝতাম যে আমার ওই প্রিপারেশন নাই। তো তখন আমি এম করে আর কোথাও কোনো ফর্ম টর্ম নেইনি, আমি ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্সের শুধু ফর্মটা নিয়েছিলাম অনলি। হ্যাঁ, আপনি বুঝে গেছেন যে অন্যান্যতে ট্রাই করা বৃথা, সো আমি শুধু এমন জায়গায় ট্রাই করতে চাই যেটার জন্য আমি ফাইট দিতে পারবো। আমার মনে হচ্ছিল যে ওইটুকুই বোধহয় ওই জায়গাটুক পর্যন্ত বোধহয় আমি ওই জাম্পটা দিতে পারবো। ক্যাপাবিলিটিস, আমার লিমিটেশনটা, আমি আমার লিমিটেশনটা খুব ভালো বুঝতাম। পরীক্ষা দিলাম এবং আমি 107তম হয়েছিলাম। এখন কিন্তু আমার আপুর বাসায় আসার মতো এখন সিচুয়েশনটা নাই। তো তখন হচ্ছে সে আমাকে সিএনজিতে করে আর কি নিয়ে ওই একটা হোস্টেলে নিয়ে আসলো, মহিলা হোস্টেল। হ্যাঁ, তো বললো যে এখানে আমি সব কথাবার্তা বলে সব ঠিকঠাক করে রাখছি, প্রথম মাসে টাকাও সে দিয়ে দিছে, কোনো চিন্তা করবা না প্লিজ, এই কয়েকটা মাস যেটা তুমি ইয়ে করবা আমি তোমাকে একটু কন্ট্রিবিউট করব, তুমি এটাতে কিছু বলো না। হ্যাঁ, মানে আমি কোনোভাবেই চাচ্ছিলাম না, কিন্তু দেখলাম যে আমার কোনো উপায়ও নাই আসলে তখন। তো ক্লাস করার মাঝখানে বুঝলাম যে আমাদের অনেক প্র্যাকটিক্যাল থাকতো, থাকতো, তো একটা ব্যাগ দরকার। হ্যাঁ, ব্যাগ কিনতে হবে, প্র্যাকটিক্যাল জিনিসপত্র এগুলো তো আসলে নর্মাল যে ব্যাগগুলোতে নেওয়া যায় না, একটু বড় সাইজের ব্যাকপ্যাক টাইপের দরকার। তো এমনি এই সময় কিন্তু আপুর সাথে কথা হতো, আম্মুর সাথে কথা হতো। হ্যাঁ, কি অবস্থা কি না কি এরকম টাকা পয়সা দিতে চাইতো, কিন্তু আমি একটু রাগ, এটা ওনারাও বুঝতে পারছিলেন। হ্যাঁ, ওনারা যে বেশি করে ফেলছিলেন এটাও বুঝতে পারছিলেন, কিন্তু থাকে না যে বলার জায়গাটা আমি স্কোপটা দিতাম না। হ্যাঁ, একটু কথা বলে 2-3 মিনিটের মধ্যে ঠিক আছে রেখে দেই, পরে কথা, এরকম একটা হ্যাঁ, তো এরকম। তো তারপরে হচ্ছে তখন ওই জানুয়ারি মাস, ওইটা বাণিজ্য মেলা চলতেছে, তো বাণিজ্য মেলায় ব্যাগ কিনতে গিয়েছি। যাওয়ার পরে দোকানে ওই আমার স্কুল লাইফের এক ফ্রেন্ড দেখি ওখানে ওই একটা শোরুমে কাজ করছে, দেখেই তো জড়িয়ে ধরে কান্নাকাটি, অনেক দিন পরে দেখা, তুই কেন ঢাকা থেকে কোথায় গেলি, কোথায় পড়ছিস, শয়তান, একসাথে এক কলেজে পড়ার কথা, এই সেই বলে। তো আমি নাই এত তাকে কিছু বললাম না। তো আমি বললাম তুই এখানে চাকরি করিস? বলে না বেটা, এটা তো পার্ট টাইম কাজ করি, 1 মাসের জন্য। আমি তাকে বললাম তুই আমারে একটা ম্যানেজ করে দে দোস্ত প্লিজ। এই বাণিজ্য মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, আমাকে একটু ম্যানেজ করে দে। তখন ও বলতেছে, তখন জানুয়ারি মাস প্রায় লাস্টের দিকে, ও বলতেছে যে এই সময় তো সম্ভব না, কোথায় বললো যে 10 দিন কি 8 দিন বাকি আছে, এখন তো আর কেউ যারা কাজ করতেছে কেউ ছাড়বে না, নর্মালি ভ্যাকেন্সিটা খালি হলে নেওয়া যায়, আর এখন তো শেষের দিকে, এখন তো আর হবে না, তুই নাম্বার দিয়ে যা, আমি এরকম যদি হয় তোরে ফোন দিব না। আমি প্রায় 8-10 দিনে ওরে 50-এর উপরে ফোন দিছি, সারাদিন রাত ফোন দিতেছি, পাইছিস আছে নাই, মানে অতিষ্ঠ করে ফেলছে। শেষে ও আমার বললো যে একটা এরকম ইভেন্টের কাজ আছে, তুই যদি করিস, ইন্টারভিউ আছে, চল। তো ওই প্রথম গেলাম ইন্টারভিউ দিতে যে এগুলো কিন্তু তাকে কিছুই বলি নাই, ঠিক আছে, সে জানে না। ইন্টারভিউ দিতে গেলাম এবং ইন্টারভিউ দিতে যে দেখলাম যে একটা ব্র্যান্ডের প্রমোশনাল অ্যাক্টিভিটি হবে, সুপার স্টোরে ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে। তা আমাদেরকে হচ্ছে ট্রেনিং দিল, ট্রেনিং দেওয়ার পর 1-to-1 হচ্ছে একটা প্রেজেন্টেশন চাচ্ছে, যে ধরেন আমি একজন কাস্টমার, আপনি আমাকে কিভাবে কনভিন্স করবেন। আমি তাকে এত সুন্দর করে মোল্ড করলাম, আমার প্রেজেন্টেশন এত সুন্দর ছিল, ওখানে সব থেকে ভালো পারফর্ম করেছিলাম আমি, ঠিক আছে। তো ওই যিনি আমাদেরকে মেইনলি হচ্ছে ব্রিফিংটা দিচ্ছিল, তিনি বলছিলেন যে আপনি কি এর আগে কোথাও কাজ করেছেন, আপনার সিভিতে তো দেখছি কিছু লেখা নাই, আপনি কাজ করেছেন কোথাও? না, আমি কোথাও কাজ করিনি, কিন্তু আমার মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো। আমার ধারণা ছিল যে আমি এটা বলার পর যদি না হয়, ঠিক আছে, বলছে আমি কাজটা করতে পারবো, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি পারবো। হ্যাঁ, বলে পারবেন তো? আমি বলছি জি আমি পারবো। বলে আপনি কি জানেন যে এইখানে যারা আছে সবাই তো এক্সপিরিয়েন্স, আপনি একজন যার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আপনি সবার থেকে ভালো করেছেন। তো সবাই তখন তালি দিচ্ছিল হাতে। হ্যাঁ, তো আমি খুবই খুশি, পার ডে 1000 টাকা করে পাবো, বিশাল ব্যাপার আমার জন্য। খুশিতে আম্মাকে ফোন দিয়েছে, আম্মা তোর পার্মানেন্ট চাকরি হয়েছে? বলি না ইভেন বুঝবে না, কষ্টটা দিতে ইচ্ছা করতেছিল না। হ্যাঁ, পার্মানেন্ট চাকরি। পরেরটা ওই ঠিক রংপুরের মতো যে 20 দিনের মতো এরকম এন্ট্রি করি, পরেরটা পরে দেখা যাবে, তো এরকমই বলছি। হ্যাঁ, মাথায় নাই পরে কি হবে দেখা যাবে, আগে শুরু করি। আমার ওই কাজটা পড়লো কুড়িল বিশ্ব রোডে,
কুড়িল বিশ্ব রোডের ওখানে একটা মিনা বাজার ছিল তখন, রোড পার হয়ে যে ওই সাইড, আর আমি থাকতাম হচ্ছে ফার্ম গেটে। সেই ফার্ম গেট থেকে ওই কুড়িল বিশ্ব রোডের ওখানে নেমে ব্রিজ পার করে তারপরে হেঁটে ওই আমি স্টোরেজে কাজ করতাম। তো এরকম কাজ করছি, তো তার মধ্যে ফাঁকে ফাঁকে আমি টিচারের সাথে কথা বললাম যে আমার এরকম ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, আমাকে চাকরি করে ক্লাস করতে হবে। তো ওনারা রাজি হয়েছেন, বুঝতে পারছিলেন, এবং আমি মানে বেশ ভালোই, আমি ভালো স্টুডেন্ট ছিলাম যেহেতু, মোটামুটি খুলেও বলছি যে এরকম অবস্থা, তো রাজি হয়েছে। তো তারপর এরকম করতে করতে মেলা ওই যে কাজ করছিলাম ওইরকম একদিন একজন বয়স্ক একজন মহিলা আসছিলেন, তো উনি ট্রলি দিয়ে জিনিস নিচ্ছিলেন, তো উপরে হচ্ছে বড় সয়াবিন তেলের ইয়ে রাখা 5 লিটারের একটা জার, তো উনি নিবেন। তো আমি বলছি ম্যাডাম আপনি থাকেন আমি দিয়ে দিচ্ছি। তো আমি নিয়ে আমি হচ্ছে পস কাউন্টার যেটাকে বলে পস কাউন্টার পর্যন্ত দিয়ে আসছি। তো উনি বিল দিয়ে মহিলা আবার ব্যাক করছে। তো সেদিন আবার আমাদের ওই অফিস থেকে একজন গিয়েছিল আমাদের ভিজিট করার জন্য, মানে আমি কেমন কাজ করি ভিজিট করে সুপারভাইজার হিসেবে, সুপারভিশনে গিয়েছিলেন। তো ওই মহিলা এসে আমার হাতে 500 টাকা দিয়ে বলতেছে যে এত ভালো একটা, মানে তোমার ব্যবহার এত সুন্দর, এই যেভাবে নিয়ে গেলা খুব ভালো লাগছে, কি করো মা, বিয়ে হয়েছে, হ্যান ত্যান, মানে অনেক কথা বলে। আমার ছেলের জন্য এরকম একটা সেটা বলিনি। হ্যাঁ, তো তারপরে ওই যে ভাইয়া ছিলেন, ওই ভাইয়াকে বলতেছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে খুব ভালো ইয়ে শিখাইছেন, খুব মানে ভালো লেগেছে। উনি এসে পুরো অফিসে তখন বলা শুরু করছে যে উনি তো আমাদের কাস্টমারকে এভাবে বলছে, কাস্টমার তো খুবই খুশি হয়েছে, এরকম। আমাকে পরের দিন অফিস, মানে তখন প্রায় 8 দিনের মতো কাজ, আমার তো এদিকে মাথায় টেনশন যে 10 দিন পরে কি হবে। 8 দিনের মাথায় আমাকে ডেকে অফিসে বলতেছে যে এই প্রজেক্টেরই আমাদের যে সুপারভিশন, ওটা তো 10 দিন করে হতো, সুপারভিশনের কাজ আছে, তুমি করতে পারবা, তুমি এখন প্রমোশন করবা না, তুমি সুপারভাইজার হিসেবে কাজ করবা। আমি তো মানে তখন আমার মনে হচ্ছিল যে আসলে কি করব, মানে এটা আমি হ্যাঁ বলবো না না বলবো, পারবো, আমি সাহস করে বলছি যে আমি পারবো। অনার্স ফার্স্ট ইয়ার, হ্যাঁ আমি বলছি আমি পারবো। কি কাজ করতে হবে, বলে যে কম্পিউটারের কাজ পারেন। তো আমি ওই যে সময় পড়াশোনা করেছি আমার গ্রামে, তো তখন কিন্তু আমার কম্পিউটার সাবজেক্ট ছিল, তো আমাদের কলেজের সামনেই কম্পিউটারের দোকান ছিল, আমি কিন্তু কম্পিউটারে ওয়ার্ড এক্সেল সবকিছু খুব ভালো বুঝতাম, একদম পুরো একদম কি বলে যে আয়ত্ত করে নেওয়ার যে ব্যাপারটা না, ফ্যান্টাস্টিক আমার পারফরমেন্স ছিল, কম্পিউটারের স্কিল। আমি পারবো, আমি জানি। হ্যাঁ, শুধু আমার পার্সোনাল কোনো ল্যাপটপ নেই, আপনাদেরকে এটা দিতে হবে। বলে অসুবিধা নেই, অফিসে আসবেন, অফিসে বসে কাজ শেষ করে অফিসের ল্যাপটপে কাজ করে চলে যাবেন। আমি তো একদম বাজিমাত পুরো নিয়ে নিলাম, এবং আমি যখন পুরো ব্রিফটা নিলাম, আমি সবার আগে বলেছি আমাকে কি কাজ করতে হবে সেটা বলে আমাকে একটু ব্রিফ দিতে হবে, A to Z প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে আমি বোঝার চেষ্টা করলাম কিভাবে করতে হবে। পুরো মানে যে HR নিয়ে মেইনলি কাজ হতো, হিউম্যান রিসোর্স, ওদের ইন টাইম আউট টাইম রিপোর্টিং, হ্যাঁ কাজ কিভাবে করছে, ড্রেস কোড, সেলস রিপোর্ট, হ্যাঁ প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে, কনজিউমার যে ডাটা শিটগুলো সেগুলো এন্ট্রি করে আমি যখন পাঠাতাম, ওই যে ভাইয়া ছিলেন যিনি রিপোর্টিং বস ছিলেন আমার বলতো মমতা তুমি এগুলো তোমাকে কি কেউ শিখায় দেয় কাজ? আমি বলছি না ভাইয়া, আমি এগুলো সব নিজের মতো করে করি। বলে তুমি অফিসে আসো। এই যে আমি কাজের ফাঁকে ফাঁকে যেটা করতাম, অফিসে যাইতাম, আর উনি তখন পাশে বসে বসে আমাকে দেখাইতো যে তুমি তো ভালো পারতেছো, ভালো জানো, এটা দেখো তোমার কাজে লাগবে। উনি প্রথম তখন আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে বানাতে হয়, একটা ক্লায়েন্টকে কিভাবে একটা এক্সেল বানিয়ে পাঠাতে হয়, কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, হ্যাঁ প্রত্যেকটা জিনিস উনি তখন আমাকে শিখাতেন। আমি খুব মনোযোগ দিয়ে শিখতাম, এবং যখন আমি রুমে, হোস্টেলে স্বাভাবিক এরকম বোর্ডের একটা রুম, হ্যাঁ রুমের মধ্যে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকায় আমি ওগুলো মনে রাখার চেষ্টা করতাম, আমার ল্যাপটপ ছিল না, কিভাবে দেখবো। হ্যাঁ, তো তখন হচ্ছে ওই সুপারভিশনে আমি 12,000 টাকা বেতনে ঢুকি, ঠিক আছে ওই সময়টাতে, হ্যাঁ 12,000 টাকা বেতনে। হ্যাঁ, এগুলো কিন্তু তাকে আমি বলি নাই, ঠিক আছে, তখন পর্যন্ত আমি বলিনি যে আমি তাকে মানে যাকে পছন্দ করি চাকরি পেয়েছি তখন পর্যন্ত, কারণ তার সাথে আমার দেখা ওইভাবে হতো না। যে সময় ফোন দিত, আইদার আমি ওয়াশরুমে ঢুকতাম বা কোনো একটা জায়গায় ঢুকে কথা বলতাম, বুঝতে পারতো না। তো 12,000 টাকা বেতনে ঢুকে আমি 1 বছর কাজ করি, এবং 1 বছরে পুরো জিনিসটা আমি সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। মানে বিষয়টা কি দাঁড়ালো যে ও নিজের পড়াশোনার খরচ নিজে জোগাড় করছে, নিজে পড়ছে ঢাকাতে স্টে করে, এবং একই সাথে ও ওই টাকাটা যেটা বাড়তি টাকা সেটা ও বাড়িতে পাঠাচ্ছে ডেফিনেটলি, যাতে করে মা বা ফ্যামিলি চলতে পারে, রাইট? আমি কি ভুল বলেছি? ঠিক তখন থেকে আমি যখন চাকরি শুরু করেছি 1,000 টাকা পার ডে, 8,000 টাকা, ওইখান থেকে 3,000 টাকা আমি আম্মাকে পাঠাইছি, এবং সাথে হচ্ছে আম্মা ওই যে শাড়ির উপরে ওড়না পরতেন, তো একটা ওড়না ফিরোজা কালারের কিনে পাঠিয়েছিলাম, মনে আছে, প্রথম বেতনের টাকায়। তো ওনারা আমাকে করলো যে তুমি কি এখানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করবা, যদি তোমাকে আমরা এখানে করি, অ্যাপয়েন্টমেন্টই করবা, বিকজ আমার প্রেজেন্টেশন ছিল ফ্যান্টাস্টিক। তখন আমি জয়েন করলাম। জয়েন করার পরে
তাকে বলেছি যে এরকম এরকম ব্যাপার, 16,000 টাকা বেতন, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো ওদেরকে বলি নাই যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বললে তো চাকরি দিবে না। মানে ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয়, একটা ব্র্যান্ড নিয়ে কিভাবে কাজ করতে হয়, মোটামুটি আমার একটা ভালো ধারণা হয়ে গেল। আমি দেখতাম প্রায় সময় হচ্ছে কস্টিং নিয়ে ওরা কথা বলতো, অপারেশনস নিয়ে কথা বলতো। আমার খুব জানার ইচ্ছা হলো যে এগুলো কি জিনিস। হ্যাঁ, তো একদিন দেখলাম বস, বলতাম বস বসে বানাচ্ছে, তো আমি চেয়ার নিয়ে বসে বসে, বস এগুলো কি? বলে আসো তোমারে শিখাই, কস্টিং শিখাই, বহো এখানে। হ্যাঁ বলে উনি খুলছে, খোলার পরে এরকম বলে যাচ্ছে, আমি দেখে যাচ্ছি এরকম দেখে আসছে, বস আমি কস্টিং শিখবো, আমি অপারেশন নিয়ে কাজ করব। বলে তাইলে তো তোমার মাইনছে মৌনতা ভাই ডাকবে, আপা ডাকবে না। যারা অপারেশন চালায় তারা তো ভাই হয়ে যায়, তুমি কি রাজি আছো? আমি বলছি জি বস, আমি ভাই হইতে রাজি আছি, আমি শিখবো। বলে তুমি পারবা, চাষিটা বলছি তুমি পারবা। বলে প্রতিদিন যেটা হয়তো কাজের ফাঁকে ফাঁকে ওই যে বসে বসে কস্ট অ্যানালাইসিস ওনার সাথে করতাম, কিভাবে কি করতে হয়, তারপরে বাজেট কিভাবে বানাতে হয়, কোন জিনিসের দাম কত, স্কোয়ার ফিট কত, কিভাবে বুঝবো, লেআউটটা কিভাবে করবো, একটা ডিজাইন কিভাবে, ক্রিয়েটিভ কিভাবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রচুর অ্যানালাইসিস করা শুরু করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সবাই, ওর একাডেমিক সাবজেক্টের সাথে ও যা শিখতেছে প্র্যাকটিক্যাল লাইফে, সেটার মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর পাতাল। রাইট। দ্য থিং ইজ দ্যাট, এই কথাটা আমি এই কারণেই বললাম, আমরা একাডেমিক্যালি যা শিখি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আসলে কি কাজে লাগে সেটার একটা ভালো উদাহরণ আজকের স্টোরিতে পাবেন আপনারা। ওকে, যাই হোক, আমি ফুল স্টোরি জানি না, আমি শুনতেছি মন্ত্রমুগ্ধের মতো। আমার প্রায় 1 বছর হয়ে গেল, ওই দিক থেকে আমি প্রায় সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেললাম। আমি ওইটা ভালোভাবে আমার মানে পড়াশোনার জায়গাটাতে মোটামুটি পারফর্ম করতে পারতাম, কারণ হতো না, প্রচুর গালি শুনতাম, বকা শুনতাম, এবং জানতো যে আমি একটা মানে লেজে গোবরে স্টুডেন্ট, কারণ আমি ক্লাস ফাঁকি দিচ্ছি। কিন্তু ওইদিকে আমার ইন্টারেস্ট কোথায় এটা কেউ জানে না, আমি কি করছি এটা কেউ জানে না। আমি তখন রীতিমতো ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করছি। 1 বছরে আমি কস্টিং শিখে গেলাম, আমি কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা শিখে গেলাম, আমি ব্র্যান্ড পড়া। হ্যাঁ, বস আমাকে বিভিন্ন বই দিত, পোর্টাল দিত, ফিচার্স বিভিন্ন ধরনের বলতো, যেখানে ঢুকে ঢুকে পড়ো, এগুলো পড়ো। উনি আমাকে বিভিন্ন প্রেজেন্টেশন দিত, হ্যাঁ, যে গো থ্রু করো, পড়ো, মনতা যত পড়বা তত জানবা, পড়তে থাকো। আমি একটা কাজ হতো, আমি পড়তাম, প্রচুর পড়তাম, ঠিক আছে। অফিসে বসেও আমি বিভিন্ন জিনিস পড়ার চেষ্টা করতাম, দেখতাম। হ্যাঁ, এবং প্রিভিয়াসলি যে কাজগুলো হয়েছে, যে প্রোগ্রামগুলো হচ্ছে, ওই যে টোটাল বাজেটগুলো, কস্টিংগুলো, ওগুলো নিয়ে করতে করতে মোটামুটি আমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে গেলাম। তো তারপরে যেটা হলো, এরকম 2 বছর কি 1.5 বছরের মাথায় আমার এক কলিগ আমাকে বলতেছে যেরকম গভর্নমেন্টের একটা প্রজেক্ট হবে, ন্যাশনাল ইলেকট্রিসিটি উইক নিউ, তো একটা ফার্ম এরকম দিয়েছে ওরা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে। হ্যাঁ, আমি কিন্তু ছিলাম এক্সিকিউটিভ, আর ওরা চাচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর, মানে এক্সিকিউটিভেরও নিচে, কোঅর্ডিনেটর জাস্ট স্টার্টিং করে। হ্যাঁ, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে নিবে, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট। আমি বলছি চল ইন্টারভিউ দিব। খুবই ফ্যান্টাস্টিকলি আমি প্রজেক্টটা ডান করলাম। সেটার পরে থেকে হচ্ছে 1 বাই 1 আমি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করলাম, লাইক নেসলে, লাইক ম্যারিকো, লাইক পার্টেক্স, লাইক রেকিট বেনকিজার। আমি এরকম বড় বড় মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমি, বিকজ আমি তখন অলরেডি ব্র্যান্ড, মানে আমি ব্র্যান্ড ডিল করা বুঝে গেলাম। হ্যাঁ, ব্র্যান্ডের কি রোল থাকতো এইসব এখানে। আমি তখন আমি হচ্ছে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমিউনিকেশন হিসেবে আমি রোল প্লে করলাম। এটা কিন্তু আমি অনেক সামনের কথা বলছি। হ্যাঁ, এটা প্রায় আরো 2 বছর। আমি তখন আপনি স্টুডেন্ট নাকি তখন? না, তখন আমি অলরেডি লাস্টের দিকে, অনার্স ফাইনাল ইয়ারে আমি তখন। তার মধ্যে এতগুলো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়ে গেছে অলরেডি, আমি কাজ করা শুরু করেছি, এবং অনেক ভালো ভালো প্রোগ্রাম, অনেক বড় বড় আমি প্রোগ্রামের সাথে কাজ করেছি। যেমন শেভরনের একটা প্রজেক্ট ছিল, মুচাই বিবিয়ানা গ্যাস ফিল্ডে যে উদ্বোধন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন, সেখানেও আমি কাজ করেছি। হ্যাঁ, সেই প্রজেক্টেও। আপনারা চিন্তা করে দেখেন যে কোন একটা সুপার স্টোরে সে হচ্ছিল কোন একটা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতেছিল, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করার জন্য সে আলটিমেটলি কাস্টমারদেরকে কনভিন্স করতো। এটা আপনার বিভিন্ন সুপার শপগুলোতে, আমি যদি ভুল না বুঝে থাকি, বিভিন্ন সুপার শপগুলোতে গেলে দেখবেন যে বিভিন্ন সময় ছেলে মেয়েরা এসে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করে এই প্রোডাক্টটা খুব ভালো, এটা আপনি নিলে ভালো করবেন। অনেক সময় আমরা বিরক্ত হই। তো এই রোলটা ছিল ওর। ওখান থেকে ও স্টুডেন্ট অবস্থায়, অনার্স ফার্স্ট ইয়ারে তখন, সেখান থেকে অনার্স ফাইনালে আসতে আসতে বাংলাদেশের বিগেস্ট কিছু ব্র্যান্ডের সঙ্গেও কাজ করে ফেলেছে। সো দিস ইজ দ্য থিং, মানে মানুষের যে বলে না যে অপরচুনিটি, একটা ছোট্ট একটা স্পার্কল, সেটাকেও কত বড় জায়গাতে নিয়ে গেছে। আপনারা চিন্তা করে দেখেন, ও যখন অনার্স পাস করে বের হচ্ছে, ওর সিভিটা কতটা এনরিচ হচ্ছে। ও যদি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে ওর সিভিটা দেয়, তাহলে ওকে কেন নিবে না? ও তো অলরেডি সেই জায়গায় চলে গেছে। বাট স্টোরিটা কিন্তু সেদিকে যায়নি, স্টোরি গেছে অন্য কোথাও। শুনুন প্লিজ।
তারপরে যেটা হলো, মোটামুটি তখন আমার অনার্স পরীক্ষা দেওয়া শেষ হলো এবং আমি ব্র্যান্ড, তখন আমি অলরেডি মানে ডিরেক্টলি ব্র্যান্ডের সাথে কাজ করছি, মানে কস্টিং করছি, অপারেশন করছি, বড় বড় ইভেন্টে সেট আপ করছি, ইভেন্ট নিয়ে কাজ করছি, অ্যাক্টিভেশন করছি, ব্র্যান্ড কমিউনিকেশন, হিউজ কাজ। এবং আমার যারা ক্লায়েন্ট ছিলেন তারা হচ্ছে অসম্ভব রকম ভালোবাসা শুরু করলেন আমাকে, কারণ কাজগুলোকে আমি এত সুন্দরভাবে হ্যান্ডেল করতাম। মানে প্রত্যেকটা প্রজেক্ট আমি যখন শেষ করতাম খুবই সাকসেসফুলি আমার প্রত্যেকটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। তো একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পুল আমার হয়ে গেল। দেন উই ডিসাইডেড যে আমরা বিয়ে করব। তো সে আমাকে বললো যে এরকম, যে যেহেতু তোমার মোটামুটি অনার্সও শেষ হয়ে যাচ্ছে, চাকরিও বেশ ভালো জায়গায় আছে, তো চলো আমরা বিয়ে করি। তো যেহেতু দুই ফ্যামিলির কেউ রাজি ছিল না, তো তখন আমরা যেটা করেছিলাম ওই বিয়েটা নিজেরাই করে ওইটা আমরা মানে বলি। মাও রাজি ছিল না? না, কেউ রাজি ছিল না। প্রায় 2-3 মাসের মতো আমরা চাপা দিয়ে রেখে মোটামুটি এগুলো করার পরে ও ওর ফ্যামিলিতে হচ্ছে কথা বললো, ওর মার সাথে বাবার সাথে কথা বললো, বলে ওর বাবা মা একটু স্বাভাবিক, একটু খুব স্বাভাবিক না, হ্যাঁ, রাজি হওয়াটা ধাক্কাটা খাবে, রাজি হওয়াটা একটু ইয়ে ছিল। তো তারপরে যাই হোক তারা মেনে নিলেন এবং আমি আমার পরিবারে জানানোর পরে যেটা হলো যে আমি তার বাসায় উঠলাম। দেন হচ্ছে যেটা হওয়া শুরু করলো যে বাসায় তো থাকা পর্যন্ত ঠিক, সংসার পর্যন্ত ঠিক, কিন্তু এই যে কাজ করছি প্রায় সময় আমার ইভেন্ট হতো, রাতের বেলা সেট আপ হতো, সারা রাত ইভেন্টে সেট আপে থাকতে হতো, সংসার জীবন, নতুন জীবন, এবং পুরোপুরি ডিফারেন্ট। একটা মেয়ে মানুষ রাতের বেলা কি কাজ করো, কি এমন কাজ যেটা রাতের বেলা করতে হয়? এটা শ্বশুর বাড়ি থেকে কোশ্চেন আসতো? ভেরি নরমাল। নাকি হাজবেন্ডের জায়গা থেকে? না, হাজবেন্ড তো জানতোই, সে তো শুরু থেকেই জানে আমার এই কাজ। ও তো A to Z, মানে আমি যেভাবে এক্সপেরিয়েন্স, ও আমার কাছে সেম এক্সপেরিয়েন্স, কারণ শুরুর দিন থেকেই সে জানে। ওকে। কিন্তু তাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, কারণ রাতের বেলা যাচ্ছি, কাজ করছি, কি কাজ করছি, কি কাজ, এটা স্বাভাবিক তাদের বোঝার কথা না। আমার বোনও সেম কথা বলতো, আম্মাও যখন শুনতো রাতের বেলা হাতুড়ি পিটাচ্ছে, ফোন দিছে, কোথায় তুই, হাতুড়ির শব্দ কেন, করাত কাটতেছে, ঠিক আছে, এটা কি জিনিস বুঝাইতাম। ইভেন্ট হচ্ছে, সেট আপ হচ্ছে, বুঝতো না তোমার ওখানে কেন যাইতে হবে, মিস্ত্রি কাজ করবে, তুমি কি? কিন্তু একটা ইভেন্টের সেট আপ, একটা লাইট, একটা সাউন্ড, এভরি মানে প্রত্যেকটা জিনিস এক একটা ম্যাটার করে। এটা যারা কাজ করে তারা জানে যে এই অপারেশনসটা কতটা চ্যালেঞ্জিং একটা জব। বিং আ ফিমেল, ওইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, যেহেতু তখন অলরেডি আমি মনটা ভাই, ইউ কেয়ার ইওর জব, এক্স্যাক্টলি, এবং আমি মন থেকে প্রচন্ড ভালোবাসতাম আমার কাজটাকে। তো তখন হচ্ছে আমার হাজবেন্ড সাথে যেত রাতের বেলা, ও বসে থাকতো, আমরা কাজ করতাম। আমার শাশুড়ি ফোন দিলে বলতো যে আম্মু সাথে আছে, তো একটু ভরসা পেতো আর কি। যেটা হলো যে বছর খানিক পরে কোনো একটা প্রোগ্রামে যে আই ওয়াজ নট ফিলিং ওকে, ডাক্তারের কাছে গেলাম এবং জানতে পারলাম যে আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট টাইম। ওকে, বিউটিফুল। তো দ্যাট ওয়াজ আ ভেরি আনপ্ল্যান্ড, বিয়ের এক বছরের মধ্যেই, হ্যাঁ, ওকে, আনপ্ল্যান্ড সিচুয়েশন ফর আস। আপনার ক্যারিয়ারের জন্য তো একটা অনেক বড় ধাক্কা, লাইক ইউ হ্যাভ টু সিট রাইট নাও। একটা সেটআপ করা একটা জায়গা, এত বছর এটাকে কাজ করে গুছিয়ে নিতে না নিতে এরকম একটা সময়, যদিও আমরা খুশি হচ্ছিলাম যে হ্যাঁ মেবি আমাদের একটা ফ্যামিলি হতে যাচ্ছে, বাট অন্য জায়গা থেকে যখন চিন্তা করতাম তখন মনে হতো যে এই স্যাক্রিফাইসটা কিন্তু আমাদের সমাজে মেয়েদের অনেক বেশি করতে হয়, শাশ্বত। এবং মজার বিষয় হচ্ছে, আপনি দেখেন একটা ক্যারিয়ার সেট আপ হয়ে গেছে, তারপরে তার বেবি কনসেপ্ট থেকে শুরু করে বেবিটা দুনিয়াতে আসা পর্যন্ত 2 থেকে 3 বছর সময়টা তাকে একটা পুরো পজ দিয়ে থাকতে হবে। তারপরে আবার নতুন করে তাকে ড্রাইভ দেওয়া, ওই 3 বছর তো তার জন্য কেউ বসে থাকবে না। ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। ওকে, তারপর তো আপনি যে ব্যাপারটা বলছিলেন সেম, যে এই 3 বছর তো কেউ বসে থাকবে না, তার মানে আমি মৌনতে চলে গেলে ওখানে কেউ একজন আসবে, নিজের তৈরি করা একটা চেয়ারে অন্য কাউকে বসতে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। অনেকক্ষণ চুপচাপ বসে আছে, তো ও এসে আমার হাতটা ধরে বলতেছে কি হয়েছে মৌন, তুমি কি আপসেট কোনো ব্যাপারে? তো বললাম যে না দেখো সবকিছু মিলাই গুলাই যাইতেছি, কি করি বলো তো, চাকরি ছাইড়া দিব? আচ্ছা চাকরি যদি ছেড়ে দেই, চাকরি ছাড়লে কি আবার পরে চাকরি এরকম পাবো যেরকম একটা অফিসের এনভায়রনমেন্ট সবকিছু সুন্দর একটা ইয়ে হয়ে গেছে, এরকম কি, খুব ক্যাজুয়ালি বলতেছিলাম, এরকম কি পাবো বলো তো? এনভায়রনমেন্ট না ভালো হইলে তো এই কাজ করা যাবে না, করতে পারবো না, কি করি বলো তো? তুই ছাইড়া দেই না, ছাইড়া দিয়ে দেখি 1.5 বছর পরে যদি হয় শুরু করবো না। এরকম করে বলছে। তোমরা বলতেছে একটা কথাই বলছে যে মনো, why not you start your own, you know how to deal, তো তুমি তো পারবা, শুরু করো। তখন আমি রাগ করে বলছিলাম তোমাকে মাথায় গেছে, বুঝতেছো কি নিয়ে কথা বলতেছো? ডাইরেক্ট এইভাবে বলছে, বুঝতেছো কি নিয়ে কথা বলতেছো, মানে কত সালের গল্প এটা? 2014 এর কথা বলছি, ওকে।
তো তখন আমি ওকে রাগ করেই বললাম যে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, বুঝতেছো কি বলতেছো, কে কাজ দিবে আমাকে, কোনো কোম্পানি নাই, কিছু নাই, কোনো কিছু নাই, তুমি বলতেছো ওয়াই নট ইউ স্টার্ট ইউর ওন, মানে ফাইজলামি করার জায়গা পাও না, না যাও তো এখান থেকে, মেজাজ গরম আছে, তো এইভাবে বলছি বলে। তো তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে ওই ইভেন্টের লাস্ট মিটিং এ যাব আমি, কারণ আমার মনে হয়েছে যে তখন ওই যে স্যার মেইনলি আমাকে কাজটা বুঝাই দিচ্ছেন, এটা হচ্ছে বুয়েট অ্যালামনির 73 ব্যাচের একটা সিলভার জুবিলি প্রোগ্রাম হবে, বিশাল বড় প্রোগ্রাম, বিশাল বড়, প্রায় 250-র মতো ইঞ্জিনিয়ার, এবং 73 ব্যাচ মানে কি তারা কিন্তু তখন টপ মোস্ট বাংলাদেশে টপ মোস্ট জায়গা থেকে আছেন, এবং ওখানে আমাদের মাননীয় সাংস্কৃতিক যে প্রতিমন্ত্রী ছিলেন উনিও উপস্থিত থাকবেন, উনিও থাকবেন, বিশাল ব্যাপার ওইখানে। তো আমি স্যারের ওখানে যে স্যারকে হচ্ছে সব বুঝাই টুঝাই দিলাম, ফাইনাল কিছু কারেকশন ছিল সেটা নেওয়ার পরে স্যারকে বললাম যে স্যার আজকে তো আমার লাস্ট ডে, আমি অফিসিয়ালি জানাই দিব চাকরিটা করব না। তখন বলতেছে কেন মৌনতা, কি সমস্যা হয়েছে বলেন তো। তা বললাম যে স্যার এরকম এরকম ঘটনা, আমার পক্ষে তো আর এই কাজ করা এখন সম্ভব না, তো এখন ছেড়ে দিই, 1-1.5 বছর পরে আবার সবকিছু ঠিকঠাক হলে তখন। সো মৌনতা, এত ভালো কাজ জানেন আপনি, চাকরি ছাড়বেন কেন, আপনি নিজে করেন। সেম কথাটা উনিও বললেন, আপনি করেন না কেন, আপনি নিজে করেন, আপনি তো ভালো পারবেন, ভালো কাজ জানেন আপনি করেন না কেন। তো স্যার আমাকে এই অবস্থায় কে কাজ দিবে স্যার, আমি এখনো কিছু শুরুই করি নাই, ক্লায়েন্ট অনেক আছে, কিন্তু যারা আছে তারাও তো একটা কোম্পানিতে চাকরি করে, একটা কোম্পানি তো আমার মতো মানুষকে কেন দিবে, কি আছে, আমি কি, আমাকে দিবে না তো, তাহলে আমি আপনাকে দিব, এই প্রজেক্ট আমি যদি আপনাকে দিই আপনি করতে পারবেন। আমি তাকায় থেকে বলছি স্যার এই প্রজেক্ট আমি করব, তাহলে হ্যাঁ আপনি তো সব করতেছেন, আমি করব মানে কি, এই প্রজেক্ট কে দেখছে, আপনিই তো দেখছেন, আমি আপনাকে দিব, এটা তো কোনো অর্গানাইজেশন না, এটা তো কোনো ফার্ম না, এটা কোনো কোম্পানি না, এটা আমাদের নিজেদের একটা প্রোগ্রাম, সো এটা আপনি করতেই পারেন, এই প্রজেক্টের টোটালটা আমি দেখছি, আমি আপনাকে দিব, আপনি করেন, পারবেন। আমি বলছি যে স্যার আমি আপনাকে জানাবো বাসায় যে। ও স্যার তখন প্রথম আমাকে উইদাউট এনি পেপারস, উইদাউট এনি ডকুমেন্টেশন ইভেন্টের পুরো 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিল। আপনারা যেটাই বলেন, একটা ইদানিং আমরা একটা শব্দ শুনি, ইটস কল্ড ব্র্যান্ড ভ্যালু, কোম্পানি রেপুটেশন, ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। কেন বলছি, এই যে ওকে 5 লাখ টাকা দিয়েছে না, এটা ওর কাজকে দিয়েছে, এটা ওর প্রতি বিশ্বাসকে দিয়েছে, এটা ওকে দেখে দেয়নি, এটা দিয়েছে যে ওকে আমি জানি, ওকে আমি চিনি, ওকে দিলে এই কাজটা এভাবে হবে, এবং ওকে ছাড়া কোম্পানিকেও দিতে চায় নাই। তার মানে ওর রেপুটেশনটা মার্কেটে কত ভালো ছিল। বিজনেস করতে এই দুইটা জিনিসের মানে কোনো প্রকার ছাড়ের কোনো সুযোগ নাই। ইন দ্য লং রান যদি বলি, সাস্টেনেবিলিটির জায়গাতে যদি বলি, তাহলে কোম্পানির রেপুটেশন যেটা বিল্ড আপ করতে হয়, এবং এই জায়গাতে আঁচ লাগে এইরকম কোনো কিছু পিনের মতো যদি কোম্পানিকে খোঁচা দেয় কখনো, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় লস। এই লসটা যারা ভালো বিজনেস বোঝেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি বুঝি না, আমি মানুষের কাছ থেকে শুনেছি, তারা কখনোই করতে চাইবেন না, কখনোই করতে চাইবেন না, কারণ আসল অ্যাসেটটা আসলে এটাই, যেটাকে আমরা ব্র্যান্ড ভ্যালু বলি বা যাই বলি না কেন, সহজ বাংলায় যদি বলি। আমি ভাই কমার্সের স্টুডেন্ট না, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বললাম, ওর ওটা ছিল। তারপর কি হলো? তো তারপরে যেটা হলো, স্যার যখন টাকা দিচ্ছিলেন, আমি বললাম যে স্যার আমি আপনাকে মোবাইলে একটু লিখে দিই যে আমি টাকাটা রিসিভ করেছি। 5 লক্ষ টাকা একসাথে আমার পাশে এসে বসে আছে, তো বলছে, ও আমার হাত ধরে বলছে টেক ইট ইজি, মানে এটা তো আমার জন্য ইজি না। হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হচ্ছে, স্যার আমি একটা টেক্সট করে দিই। স্যার বললেন যে মৌনতা, আই ট্রাস্ট ইউ, মাথায় রাখবেন প্রায় 250 থেকে 300 জন বাংলাদেশের টপ মোস্ট মানুষ ওখানে থাকবে, দিস ইজ ইয়োর অপরচুনিটি, এই প্রোগ্রামটা যদি ভালো করে করতে পারেন এটা আপনার জন্য একটা বড় অপরচুনিটি। এর পরে যেটা হয়েছে, ওই প্রোগ্রাম শেষ করার পরে এত গুণীজনেরা সবাই এসে আমাকে মানে এত অ্যাপ্রিশিয়েট করছিল যে আপনার এই জিনিসটা জোস হয়েছে, এবং এক একজন দেখা গেল ওই মগ কেউ কারো বোন ভাই আত্মীয় স্বজন বিভিন্ন জনের জন্য 10টা-15টা পিস এভাবে হচ্ছে হিউজ অর্ডার আসা শুরু করলো। হ্যাঁ, বিভিন্ন জন দিচ্ছে, এবং ওই প্রোগ্রামে তো বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, নিজেদের অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানিতে আছেন, ওই জায়গা থেকে মেইনলি আমার কোম্পানিটা গ্রো করা শুরু করলো, আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বিষয়টা হচ্ছে এরকম, যে কোম্পানি প্রতিষ্ঠার আগে ও কাজ পেয়ে গেছে, রাইট, তখন হচ্ছে, এবং কেউ হচ্ছে আমার ডিটেইলস জানতেও চাচ্ছে না, আমার কি আছে না আছে কোনো কিছু না। তারপরে আমি কাজ হাতে নিয়ে আমি কাজের টাকা দিয়ে লাইসেন্স বাকি জিনিস সবকিছু রেডি করলাম। তখন পর্যন্ত কিন্তু আমার বাসার একটা রুমেই কাজ হতো। বিউটিফুল। সো বেবি তখন পেটে, হ্যাঁ, এবং কোম্পানিটাও শুরু হচ্ছে, পেটে নিয়ে আমি কাজ করেছি। আমার এমন ইভেন্ট আছে, আমার বাচ্চা পেটে 8 মাস, আমি সারা রাত ইভেন্টের সেটে আমি প্রেগন্যান্ট অবস্থায় আমি কাজ করেছি, এরকম হিউজ রেকর্ড আছে। হ্যাঁ, যে আমি বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি। কি নাম দিলেন আপনার কোম্পানি? আমি নাম দিলাম হচ্ছে H2O ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে পে অফ লাইনটা দিলাম হচ্ছে অ্যাডিং লাইফ টু ইয়োর ইভেন্ট। একটা রুম থেকে আমার পুরো অফিস নিয়ে ফেললাম,
ওয়াও, একটা রুম থেকে আমার 8টা রুমের অফিস হলো, 2জন আমরা কাজ করতাম, হাজবেন্ড ওয়াইফ। ওয়াইফ। ও কি জব কন্টিনিউ করলো না ছেড়ে দিল? তারপরে আমি তাকে বললাম যে তুমি জব ছেড়ে দাও, কারণ এই জায়গাটা আমাদের বেড়ে যাচ্ছে। বিউটিফুল, দিস ইজ কল্ড উইমেন রুলস। আমি তাকে বলছি তোমাকে জব ছাড়তেই হবে, সে বলতেছে তুমি কি শিওর? আমি বলছি শিওর। মনো, মানে বুঝো, তুমি বুঝো কি করতেছো, তুমি বললে আমি ছাড়বো, কিন্তু বুঝো বাচ্চা একটা আসতেছে, কি করবা? হি ট্রাস্ট ইউ? হ্যাঁ, অফ কোর্স। ওয়াও। এই জায়গা থেকে সে বারবার বলছিল বুঝো, আমি বুঝেই বলতেছি ছাড়ো, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, যা আছে কপালে দেখা যাবে। কারণ ওই যে মনে আছে যখন বলেছিলাম যে 20 দিন থাকার কথা বলে এন্ট্রি করেছিলাম একটা বাসায়, জানতাম না তখনও কি হবে, ঠিক সেভাবেই 10 দিনের কাজ নিয়ে ঢুকছিলাম, মাকে বলছিলাম পার্মানেন্ট চাকরি, তখনও জানতাম না কি হবে, ঠিক এইভাবে আমি চ্যালেঞ্জ নিয়েছি, কি হবে পরে দেখা যাবে, আগে ছাড়ো। ঠিক আছে, ছেড়ে দেন আমরা শুরু করলাম নিজের মতো করে, এবং আমাদেরকে আর পিছিয়ে ফিরে তাকাতে হলো না। 2জন মানুষ থেকে আমরা 12 জন এমপ্লয়ি। আমার এখন মোটামুটি 14 জনের মতো এমপ্লয়ি আমরা, 2জন বাদে 16 জন ফুল টাইম। এটাতেই সীমাবদ্ধ নয়। তো আমি তখন এটা শুরু করলাম, বেশ ভালো কাজ চলছে, অনেক ভালো কাজ করছি, সবকিছু খুব সুন্দরভাবেই চললো। বেবিটা হয়ে গেল। আমি কিন্তু বেবি যেদিন হয় তার আগের দিনও ইভেন্ট শেষ করে কাজ টাজ করে আমি ভালোই ছিলাম, সুস্থ ছিলাম, হাসপাতালে গেলাম চেকআপ করাবো। গুড লাক, আলহামদুলিল্লাহ। মেয়েরা ছেলে? মেয়ে। যেহেতু সিজার হয়ে গেল, সিজারিয়ান মাদার আমি, তো খুব বেশি চলাফেরা করতে পারতাম না। আর এটার পরে যেটা হলো, প্রেগন্যান্সিতে আমি হিউজ ওয়েট গেইন করে ফেলতে থাকলাম। প্রচুর ওজন বাড়লো, এবং যখন আমার মেয়ের নাম আজমা যখন হয় তখন আমার ওজন 73 কেজি। আর মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে, 3 মাস বোধহয়, 3 মাস 3.5 মাসের মাথায় আমি দেখলাম আমি 90 কেজি হয়ে গেছি। কারণ আমার প্রচুর পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন, পুরোপুরি ঢুকে গেল। বাচ্চা মানুষ করা, সংসার, ওইদিকে কাজগুলো করতে পারছি না, কারণ এই অবস্থায় তো কাজ করা সম্ভব না। হ্যাঁ, আমি যেতে পারছি না, আরেকজন করছে, আমি পারছি না, হচ্ছে না মন মতো। হ্যাঁ, 2-একটা ক্লায়েন্ট একটু কমপ্লেন করছে, স্বাভাবিক, যেহেতু আমি নাই। আবার আমি না থাকলে কোনো ক্লায়েন্ট কাজ দিতে চাচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে আমি মেন্টালি খুব মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম, এবং প্রচুর খেতে থাকতাম, তখন স্ট্রেস ইটিং হতো। হ্যাঁ, খেতে আমি 90 কেজি হয়ে গেলাম। ছবি পোস্ট করলে নিচে লিখতো কোন গুদামে চাল খান, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, এরকম বিভিন্ন ধরনের। হ্যাঁ, বাস একবার যেটা হলো যে আমি একটা ড্রেস কেনার জন্য একটা শোরুমে যাই, এবং ড্রেস ট্রায়াল করার পরে যখন খোলার সময় আমি ছিঁড়ে ফেলেছিলাম ড্রেসটা, অনেক মোটা ছিল তো, তখন ওইটা বের হয়নি। তো তখন যখন কাউন্টারে ওই ছেঁড়া জিনিসটা নিয়ে স্বাভাবিক খুবই আনইজি ফিল করতেছিলাম, যখন এরকম দেখলো তারা, পাশে দেখলাম 2-1 হাসতেছে। তো এই যে খারাপ, আমার মনের মধ্যে এই জিনিসটা তখন গেঁথে গেল, এবং কাছের দূরের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে তখন পোক করা শুরু করলো। হ্যাঁ, আমি খুব ডাউন ফিল করলাম, বুঝতে পারলাম যে এই জায়গাটা আসলে আমি নিতে পারতেছি না, মেন্টালি পুরোপুরি একদমই ভ্যানিশ হয়ে গেলাম। এত স্ট্রং মানুষটা আমি হেরে গেলাম পুরোপুরি, মনে হলো আমার দ্বারা জীবনে কিছুই সম্ভব না, জাস্ট গন। হ্যাঁ, তখন ও আমাকে আস্তে আস্তে কাউন্সিলিং করা শুরু করলো, যে পারবা, হবে, তুমি এত কিছু পারছো, আর এইটা পারবা না, এটা কিভাবে হয়, পারবা, দেখো, শুরু করো। এরকম বলতে বলতে আমি একদিন ওই ওর কথাই একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে একটা ডায়েট চার্ট নিচ্ছি, দেখি কি হয়। ডায়েট চার্টটা নিয়ে আমি আসলাম যখন, তারপরে সে আমাকে ওই বললো যে চলো কালকে তোমাকে একটু জিমে নিয়ে যাই, কথা বলি, দেখো। তো আমি বললাম ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো, জিম আমার বাসার পাশেই, তো আমি যেই দেখে আসি কি অবস্থা। জিমে যখন গেলাম, যাওয়ার পরেও মানে কেন যেন আমার কাছে মনে হলো যে কেমন একটা থাকে না, ভ্যালু দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না, মানে এরকম একটা, যে কি মোটা, এই শরীর নিয়ে আসছে জিম করতে, কি করবে, মানে এরকম একটা থাকে না, খুব আনইজি ফিল হলো।